স্টুডেন্ট, আজকে যে জিনিসটা পড়াবো তার আগে কতগুলো জিনিস আমরা জানবো বা অ্যান্সার খোঁজার চেষ্টা করব। ধরতে পারো তোমাদের সঙ্গে একটা প্রথমে কিছু প্রশ্ন অ্যান্সার টাইপের করে নিচ্ছি। যেরকম ধরো, বলের মতো দেখতে ঘনবস্তুই হলো কি? বলের মতো দেখতে ঘনবস্তুর কি? অবশ্যই গোলক। প্রথম প্রশ্নের অ্যান্সার, একটি মাত্র বক্রতল দ্বারা গঠিত ঘনবস্তু হলো, সেটাও নিশ্চয়ই গোলক। তাহলে বলের মতো দেখতে ঘনবস্তু, যদি আমরা বলি যে বলের মতো দেখতে একটা ঘনবস্তু আছে, সেটার নাম কি? অবশ্যই তোমরা বলবে গোলক। আর একটি মাত্র বক্রতল দ্বারা গঠিত ঘনবস্তু, সেটাও হচ্ছে গোলক। যেমন এই যে পাশের ছবিটাই দেখো, বা ফুটবল তোমরা দেখেছ, সেই ফুটবলে যদি শেপটা তুমি মনে করো, দেখা যাবে পুরোটাই একটি মাত্র বক্রতল দ্বারা গঠিত, অবশ্যই সেটা তাহলে গোলক। তাহলে গোলকের ছবিটা অনেকটা এরকমই, বা ফুটবল যেমন দেখেছ। আর এইটা হচ্ছে তার ব্যাসার্ধ, যেটাকে আর বলি, আর এটাকে যদি ডবল করে দিই তার মানে ব্যাস চলে আসবে। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম, এটা একটা অ্যান্সার পেলাম। তারপরটা বলছে গোলক বা বলের সমগ্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ বলটা তৈরি করতে যে পরিমাণ চামড়া লাগবে তার ক্ষেত্রফলটা কত জানো? তা সেটা হচ্ছে, যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে 4 পাই আর স্কয়ার বর্গ একক, যেখানে আরটা হচ্ছে ব্যাসার্ধ। তারপরেরটা দেখো, তাহলে এটা হয়ে গেল। এবার এটা দেখো, বলছে গোলকাকৃতি মার্বেলের মধ্যে কতটা পরিমাণ পাথর আছে তাহাই হলো গোলকের আয়তন। তাই তো নাকি? একটা মার্বেল নিয়ে, সবাই মার্বেল নিয়ে ছোট কালে কেন এখনো হয়তো তোমরা খেলো, সেই মার্বেলের মধ্যে কতটা পাথর আছে সেটাই হলো গোলকের আয়তন। এবং সেটা কতটা বলতে পারবে? ওর সূত্রটা কি? না, ওর সূত্রটা হচ্ছে এইটা, 4/3 পাই আর কিউ ঘন একক, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। এরপর একটা মজাদার প্রশ্ন হচ্ছে, বলছে অর্ধগোলাকৃতি পেপারওয়েট। পেপারওয়েট তো তোমরা ব্যবহার করো সবাই, আমরাও ব্যবহার করি। তাহলে অর্ধগোলাকৃতি পেপারওয়েট একটা ঘনবস্তু কিন্তু, যার ড্যাশটি সমতল এবং ড্যাশটি বক্রতল দ্বারা গঠিত। এবার পেপারওয়েটের ছবিটা কেমন যদি আমি আঁকি? অর্ধগোলাকৃতি, পেপারওয়েট বিভিন্ন আকৃতির হয়, তার মধ্যে আমি যেটা আঁকছি সেটা হচ্ছে এইরকম দেখতে। তাহলে এইরকম দেখতে যদি পেপারওয়েট হয়, পেপারওয়েটটা নিরেট হয়, তার মানে এই উপরেরটা কি? একটা সমতল আছে, উপরেরটা সমতল, আর এই দিকের যে অংশটা এটা হচ্ছে কিন্তু বক্রতল। তাহলে একটা নিরেট পেপারওয়েট একটা সমতল আর একটা বক্রতল দ্বারা গঠিত। এরপরে প্রশ্ন হচ্ছে, নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? দেখো, নিরেট অর্ধগোলক, একটু আগে ছবিটা আমরা এঁকেছিলাম। তাহলে বক্রতল মানে হচ্ছে শুধু বাইরের দিকের অংশটা, এইটা শুধু বাইরের অংশটা। তাহলে এটা ব্যাসার্ধ, এই যে অংশটা এটা হচ্ছে কিন্তু বক্রতল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল যদি পেতে হয়, তার মানে গোলকের যা, তার অর্ধেক। গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু গোলকের বক্রতলের ক্ষেত্রফল, মানে 4 পাই আর স্কয়ার। তাহলে 2 যদি কেটে দাও, তার মানে এটা দাঁড়ালো 2 পাই আর স্কয়ার বর্গ একক।
অর্ধগোলকের বক্রতল চেয়েছি। এবারে যদি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া থাকে, এবার দেখো দেখো অর্ধগোলকাকৃতি যদি বাটি হয় তার ক্ষেত্রে কিন্তু বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু সমান। কেন না, সেক্ষেত্রে ওটা ফাঁপা থাকে, এই অংশটা ফাঁপা। কিন্তু এক্ষেত্রে যেহেতু নিরেট কথাটা বলেছে, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, বুঝতে পারছো, উপরের অংশটা হচ্ছে একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, আর বাইরের বক্রতলের ক্ষেত্রফল অলরেডি বের করেছি আমরা, তার মানে 2 পাই আর স্কয়ার, দুটো মিলে হচ্ছে 3 পাই আর স্কয়ার। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কিন্তু পেয়ে গেলাম। তবে মনে রাখতে হবে, সমগ্রতলের ক্ষেত্রফল নিরেট যদি না হয়ে ফাঁপা হয় তাহলে বক্রতল যা, সমগ্রতলের ক্ষেত্রফলও ঠিক তাই হবে। এরপর আসছে নিরেট অর্ধগোলকের আয়তন। আয়তনের ক্ষেত্রে এই যে ছবিটা আমি এঁকেছি দেখো, মানে টোটাল যে গোলক তার অর্ধেক করলে আমি কিন্তু অর্ধগোলকের আয়তন পেয়ে যাব। তাহলে কাটাকাটি করে দাও, তার মানে কত দাঁড়ালো, 2/3 পাই আর কিউ ঘন একক। এরপরে কেসটা যেটা আসছে দেখো, এরপরের প্রশ্ন যেটা, যদি আমাদের এই প্রশ্নোত্তর পর্বের যে লাস্ট প্রশ্ন যেটা বলছে, ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ আর অন্তঃব্যাসার্ধ স্মল আর একক হলে ওই ফাঁপা গোলক তৈরি করতে কি পরিমাণ পদার্থ লাগবে। তাহলে একটা গোলক এঁকে ফেলি আমি, অবশ্যই ফাঁপা গোলক। তাহলে এটা একটা গোলক, আর এর ভিতরে যেহেতু ফাঁপা, তাহলে এইরকম একটা গোলক আছে। এবারে এই অংশটা দেখো, তাহলে এখানে আমি যদি তোমার ব্যাসার্ধ দেখানোর চেষ্টা করি, তাহলে এইরকম টাইপের একটা গোলক আসবে। এরকম ছবিটা হয়তো ততটা ভালো হলো না, তবে আইডিয়া করার পক্ষে যথেষ্ট। তাহলে এইটা যদি অন্তঃব্যাসার্ধ, যেটা দেখো স্মল আর দেওয়া আছে, আর বহিঃব্যাসার্ধ তোমাদেরকে দেওয়া আছে, দেখো এইটা হচ্ছে বহিঃব্যাসার্ধ, মানে ক্যাপিটাল আর, এইটা ক্যাপিটাল আর, এইটা স্মল আর দেওয়া আছে। তাহলে কি পরিমাণ পদার্থ লাগবে, অর্থাৎ ওর আয়তন বের করতে হবে। তাহলে আয়তন সমান কি হবে না, আয়তন সমান হচ্ছে, দেখো এই বড় গোলকটার আয়তন থেকে আমি যদি এই ছোট গোলকটার আয়তন বাদ দিয়ে দিই, মানে বহিঃব্যাসার্ধ ধরে যে আয়তনটা পাচ্ছি সেটা এটা, আর অন্তঃব্যাসার্ধ ধরে যে আয়তনটা পাচ্ছি সেটা হচ্ছে এটা। তার মানে ফাঁপা গোলকটা তৈরি করতে যে পরিমাণ পদার্থ লাগবে তার আয়তন হচ্ছে 4/3 পাই হোল ইন্টু ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর কিউ ঘন একক। তাহলে এটাই হচ্ছে ফাঁপা গোলকের আয়তন এর সূত্র। তাহলে আমরা প্রথমেই একটা কুইজের মতো করে প্রশ্নের সঙ্গে সঙ্গে অ্যান্সার জেনে নিলাম, সঙ্গে সঙ্গে আমরা কি করলাম, গোলক সংক্রান্ত যাবতীয় সূত্র আমরা কিন্তু জেনে গেলাম। তাহলে এরপরের কাজ আমাদের হচ্ছে কিছু অনুশীলনীর সমস্যাগুলোর আমি সমাধান করব। তাহলে এই অঙ্কটা দেখো, বলছে একটা ফাঁপা গোলক তৈরি করতে প্রতি বর্গ ডেসিমি 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য, বলছে বলটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অ্যান্সার যদি আমরা করি তাহলে কিরকম আসছে দেখো, ফাঁপা গোলক প্রতি বর্গ ডেসিমি 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। তাহলে এটা লিখো যে প্রতি বর্গ ডেসিমি 17.50 টাকা
হিসেবে 431.20 টাকা খরচ হয়। অতএব দেখো যে জিনিসটা তৈরি করতে লাগছে সেটা হচ্ছে উপরের অংশটা, মানে সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব বল তৈরি বা বলের সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলও বলতে পারো, একই। সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি সূত্র, এখানে সূত্রের তো ব্যাপার নেই, এটা তাহলে টোটালটাকে আমি যদি এটা দিয়ে ভাগ করে দিই তাহলে আমি কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো দশমিক 2 ঘর সরিয়ে দিলাম, এক্ষেত্রেও 2 ঘর সরিয়ে দিলাম, তার মানে দশমিক আর নেই। 431 মানে 43120 আর 1750, 0 0 কেটে দাও। এটা 3-এ 5-এ কাটতে পারে বা 0-এও কাটতে পারে, 0 বলছি, 5-এও কাটতে পারে, 3-এও কাটতে পারে। দেখা যাক, তোমরা 7-এ কাটবে, 25 7-এ 175, এটা 25 আর এটাকে কাটো, এটা 616 হবে। 7 6 42, 7 কি 7, 7 6 42, তো এটাই। এবারে আমরা যদি ব্যাসার্ধ যদি তোমাদেরকে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সেক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি বলে, 4πr² = 616/25, এটা দেওয়া আছে এখানে, আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখান থেকে তাহলে 4 × π means 22/7, এটা r², এটা তাহলে 616/25, এই 7টা উপরে গিয়ে গুণ হবে আর 4/22টা নিচে থাকবে, এইটা। তাহলে এইটাকে কাটাকাটি করতে হবে। এবারে দেখি আমি 5-এ 55, হ্যাঁ প্রথম দেখে 11 কেটে যাবে, 11 × 22, 11 × 5 = 55, 11 × 6 = 66, এটা কাটলো। তারপরে দেখো 4-এ কাটবে, এটা 14 4-এ 56 হয়, আর 2-এ কাটলে এটা 2 7-এ 14 হয়। তাহলে উপরে আছে বা r সমান দাঁড়াবে √7 × 7/25, তার মানে এটা দাঁড়ালো 7/5। তাহলে ব্যাসার্ধ হলো 7/5, অতএব ব্যাস সমান, তাহলে 2 × r মানে 2 × 7/5 মানে 14/5, তাহলে 5 × 10 আর 5 × 40, তার মানে দাঁড়িয়ে গেল কত, তাহলে প্রতি বর্গ ডেসিমি বলেছে, তার মানে এটা ডেসিমি। তাহলে এরকম ভাবে আমরা প্রথম অঙ্কটা কিন্তু করে ফেললাম। এখানে দেখো যেটা দেওয়া আছে, 28 সেমি দৈর্ঘ্য ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। আমরা দেখো যেহেতু এই গোলকটাকে নিয়ে গিয়ে কোনো একটা পাত্রে ডোবাচ্ছি জলের মধ্যে, তাহলে আমরা জানি প্লবতার সূত্র অনুসারে যে সেই পরিমাণ জলই অপসারিত হবে যা এই গোলকটার আয়তনের সঙ্গে সমান হবে। তার মানে এক্ষেত্রে গোলকের আয়তন আমাকে বের করতে হবে। তাহলে দেখো, তাহলে ব্যাস বিশিষ্ট বলা আছে, ব্যাস দেওয়া আছে 28, তাহলে এখান থেকে তুমি ব্যাসার্ধ কত পাবে, 28/2, তার মানে 14 সেমি। তাহলে অপসারিত জলের ওজন, জলের আয়তন, অপসারিত জলের আয়তন সমান গোলকের
আয়তন সমান গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউ, মানে 4/3 পাই জায়গায় বসে গেল 22/7, আর এর জায়গায় বসে গেল 14 তার হোল কিউ। তাহলে এটাকে সরল করতে হবে, তাহলে 4 × 22 আর 14 কে আমরা লিখব 3 টাইমস, মানে 14 × 14 × 14 বাই 3 × 7। এটাকে একটু কাটাকাটি করো, 7 দুনে 14, এবারে এটা দেখো 22 4 88 দুনে 176 আর 14 হচ্ছে 196 বাই 3। তাহলে এটাকে যদি মিশ্র ভগ্নাংশের আকারে লিখো তাহলে এইরকম দাঁড়াবে 11498 11498 এটা ঘন সেমি। তাহলে এই পরিমাণ জল তাহলে অপসারিত হবে। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, কোশ্চেন 5 যেটা বলছে কোন গোলকাকার গ্যাস বেলুন গোলকাকার খোলাবার সময় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি থেকে বেড়ে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে এখানে বেলুনটির পূর্বের ব্যাস দেওয়া আছে, ব্যাস 7 সেমি, অতএব ব্যাসার্ধ সমান হচ্ছে 7/2 সেমি। আর পরের বেলুনটির পরের ব্যাস মানে পরে ফোলানোর পর কত হচ্ছে 21 সেমি, অতএব ব্যাসার্ধ সমান 21/2 সেমি। এবারে বলা আছে দুটোর পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। অতএব পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল ইজ টু পরের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কত না, পূর্বেরটা হচ্ছে 4, যেটা সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র 4 পাই r স্কয়ার, r মানে হচ্ছে 7/2 তার হোল স্কয়ার, আর পরেরটা হচ্ছে 4 পাই ইনটু 21/2 তার হোল স্কয়ার। তাহলে যদি কাটাকাটি করি দেখো 4 কেটে গেছে, তাহলে বাকি অংশটা এখানে দেখে নাও, এটা হচ্ছে 7 × 7/2 × 2, আর এখানে আসছে 21/2 × 2, তাহলে 2 এগুলো কেটে গেল, 7 × 7 7 × 3 21, 7 × 7 7 × 3 21, তাহলে 1:9, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফলের যে অনুপাত আসবে সেটা হচ্ছে 1:9 হবে। এখানে যেটা দেওয়া আছে দেখো 6 দাগের অঙ্ক, বলছে একটি অর্ধগোলকাকৃতি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেমি পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাস কত। তাহলে দেখো আমি বাটির ছবিটা এঁকেছি, তাহলে বাটিটার এই ভিতরের অংশ কিন্তু ফাঁপা থাকে, আর এইটা তৈরি করতে যে পাতটি লেগেছে সেটারই পরিমাণ দেওয়া আছে। তাহলে আমি ধরে নিব যে ধরি বাটিটির ব্যাসার্ধ সমান 8 সেমি। তাহলে শর্তানুসারে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, তাহলে যেহেতু এই বাইরের অংশটা লেগেছে ভিতর লাগেনি, তার মানে এবং ফাঁপা যেহেতু, তাহলে সেক্ষেত্রে কত লাগবে পাতটা
না হাফ ইন্টু গোলকের যা হয় তার অর্ধেক 4 পাই আর স্কয়ার, মানে হাফ ইন্টু 4 পাই আর স্কয়ার ইজিক্যাল টু দেওয়া আছে 127, এটা দেওয়া আছে। তাহলে এটা কাটাকাটি করে দাও, তাহলে 2 ইন্টু 5 মান 22 ইন্টু আর স্কয়ার, আর এটাকে তুমি ভেঙে নাও 7 সাথে 49, এটা 12 সাথে 84, 5 এটা 8991/7 বা আর স্কয়ার ইজিক্যাল টু 891/7 ইন্টু 7/2 ইন্টু 22। 7 আমি কেটে দিলাম, এটা 11 নিশ্চয়ই কাটবে, 11 কে 11, 11 দুনে 22 এটা, আর 11 8 88, 11 কে 11, তার মানে আর সমান দাঁড়িয়ে গেল 81/4 তার বর্গমূল, তার মানে 9/2। তাহলে এটা 9/2 হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু আমাদের চেয়েছে দেখো বাটির মুখের ব্যাস, মানে এইটা হচ্ছে ব্যাস বেরিয়েছে, আমার চাই টোটালটা, তার মানে ব্যাস সমান 2 ইন্টু ব্যাসার্ধ, তার মানে 2 ইন্টু 9/2, তার মানে 9 সেমি। আশা করি এটাও অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে প্রথম 8 দাগের অ্যানসারটা দেখো কি বলেছে, বলছে একটা নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, তাহলে ব্যাস দেওয়া আছে 14 সেমি, অতএব এখান থেকে তুমি পাবে ব্যাসার্ধ সমান হচ্ছে 14/2 সমান হচ্ছে 7 সেমি, এটা পেয়ে গেলে। বলছে এই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তার মানে একটা বড় গোলককে গলিয়ে আমি ছোট গোলক তৈরি করছি, তাহলে এটাকে এরকম বলা যেতে পারে, বড় গোলকের এটা ব্যাস, এটা ব্যাসার্ধ এটা, তাহলে অতএব আয়তন কত, কারণ যেহেতু গলাচ্ছি, গলিয়ে যেহেতু ছোট গোলক তৈরি করা হচ্ছে, তাহলে আয়তন লাগবে এখানে, তাহলে 4/3 পাই ইন্টু আর এর মান হচ্ছে 7, তার হোল কিউ ঘন 7, এটা গেল। আবার ছোট গোলকের ক্ষেত্রে, ছোট গোলকের কি দেওয়া আছে তোমাকে, ছোট গোলকের ব্যাসার্ধই দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি, অতএব আয়তন সমান হচ্ছে 4/3 পাই আর ব্যাসার্ধ মানে 3.5, তার হোল কিউ, এটাও ঘন সেমি। তার মানে যেহেতু বড় গোলকটাকে গলিয়ে ছোট ছোট গোলক তৈরি করা হচ্ছে, ধরে নিব যে ধরি এক্সটি গোলক তৈরি করা যাবে, মানে এক্সটি ছোট গোলক তৈরি করা যাবে, এক্সটি গোলক তৈরি করা যাবে। তাহলে আমি কি লিখবো, এক্স ইন্টু ছোট গোলকের আয়তন, মানে একটা ছোট গোলকের আয়তন, এইটা সমান হবে বড় গোলকটার যে আয়তনটা তোমাকে দেওয়া আছে 4/3 পাই ইন্টু 7 তার হোল কিউব। তাহলে কি কি কাটাকাটি হচ্ছে দেখো, 4/3 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে x সমান 7 এর হোল কিউব মানে 7 ইন্টু 7 ইন্টু 7, আর 3.5 এর হোল কিউব মানে 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। একটা জিনিস দেখো, এই 3.5 এর সঙ্গে যদি তুমি 2 গুণ করে দাও তাহলে 7 হবে, তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 2, এইটার সঙ্গে এটা কাটাকাটি করলে 2, এটা কাটাকাটি করলে হচ্ছে 2, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে 8টা। তার মানে ওই রকম গোলক আমাদের তাহলে 8টা তৈরি করা যাবে। এখন যেটা করব দেখো, বলছে
10-এর দাগেরটা বলছে একটি গোলকাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত টাকা খরচ করবে? তাহলে গম্বুজ মানে তার নিশ্চয়ই এইরকম দেখতে, অর্ধগোলকের মতো নিশ্চয়ই এটা দেখতে। এর রং করব যেহেতু, তার নিশ্চয়ই নিচের অংশ করতে পারবো না, কারণ এটা মাটির সঙ্গে লেগে আছে। তাহলে শুরু করব উপরের অংশটা। আর উপরের অংশটার এটা যদি আর হয়, উপরের অংশটা মানে বক্রতলের ক্ষেত্রফল কত? 2πr²। তাহলে 2πr² যে অংশটা আছে ওইটাকেই রং করব আমি, এবং কত টাকা খরচ পড়বে সেটা দেখতে হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ডেসিমি আছে, এখানে বর্গমিটার আছে। তাহলে ব্যাস দেওয়া আছে 42 ডেসিমি, অতএব ব্যাসার্ধ তাহলে এটা বাই 2 মানে 21 ডেসিমি হচ্ছে, কিন্তু আমাকে নিয়ে যেতে হবে মিটারে। তাহলে 21/10 মিটার, কারণ আমরা জানি 10 ডেসিমিতে 1 মিটার হয়। তাহলে এটা পেলাম। এবারে হচ্ছে অতএব বক্রতলের ক্ষেত্রফল। কত? 2πr²। তাহলে 2 × π মানে 22/7 ইন্টু r মানে হচ্ছে 21 × 21/10 × 10। এবারে এটা কাটাকাটি একটু করে দাও, 7 × 3 = 21। এবার তো আর তো কাটবে না, তাহলে এটা হচ্ছে 44, 22 × 44 আর 21 × 3 = 63। আর নিচে আমি দেখতে পাচ্ছি 100 আছে। তাহলে এটাকে যদি কাটাকাটি করো, তাহলে কাটাকাটি করার আগে আমি তাহলে এটা রেখে দিই, এটা হচ্ছে বর্গমিটার বলে দিই, কারণ গুণটাকে আমি লাস্টে করতে চাইছি। এবারে বলেছে দেখো প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে মোট কত খরচ পড়বে, এটা আমাকে বের করতে হবে। প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে মোট কত খরচ, অতএব মোট খরচ পড়বে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে মোট খরচ পড়বে কত? 44 × 63/100 × 35। এবার একটু কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে তোমরা কাটাকাটি করো, ইজি হবে, দেখতে অসুবিধা হবে বলে আমি কিন্তু কাটছি না। তার মানে এটা দাঁড়াবে তোমার 970.20 টাকা। এবারে আমরা কিছু শর্ট কোশ্চেন, যেগুলো তোমাদের সমস্যা হবে বলে আমার মনে হয় বা হতে পারে, সেরকম দুটো শর্ট কোশ্চেন আমি কিন্তু করে দিচ্ছি। বলছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, অর্ধগোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? অর্ধগোলকের আয়তন দেওয়া আছে, তাহলে অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে 2/3 πr3। আর সমগ্রতলক নিরেট বলেছে, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3πr²। এই দুটো সাংখ্যমান সমান, আর হচ্ছে ব্যাসার্ধ। একটু সঠিক করবে, কারণ 2 নম্বরের অঙ্ক এটা সরাসরি লেখা যেতে পারে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন বলে। এবারে তুমি কি করো, πr² বাম দিকে নিয়ে এসে কমন নিয়ে নাও। এই পার্ট কমন নিলে এখানে হবে 2/3r - 3 = 0। আর তাহলে এখান থেকে 2/3r - 3 = 0, যেহেতু r ≠ 0, তার মানে
এইটাও কিন্তু 0 হবে না। তাহলে এটা যদি 0 হবে না, তাহলে নট ইকুয়াল টু 0, তাহলে 0 দিয়ে 0 কে এই রাশিটা দিয়ে তাহলে ভাগ করা যাবে। তাহলে এখান থেকে সরল করো, তাহলে 2r - 9 ইজ ইকুয়াল টু 0, মানে 3 দিয়ে একটা গুণ করলাম, তাহলে r ইজ ইকুয়াল টু 9/2। তাহলে আমাকে বের করতে বলেছিল ব্যাসার্ধের দৈর্ঘ্য, আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 9/2, বা এটাকে আমি 4.5 ও লিখতে পারি। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। তারপরে যে অ্যান্সারটা দেখো, এবারে কোশ্চেন নাম্বার 16-5 এরটা, এটার অ্যান্সার, মানে এই কোশ্চেনটার অ্যান্সার কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে ধরে নাও গোলকের ব্যাসার্ধ সমান r একক, তাহলে 50% বাড়ালে তাহলে ব্যাসার্ধ কত হবে, r প্লাস r এর 50%, এটা বাড়ছে, r ছিল, তার মানে কত হলো, r প্লাস r ইন্টু 50/100, 0 কেটে দাও, 5 একে 5, 5 দুগুণে 10, তার মানে r প্লাস r/2। এটাকে সরল করো, 2r প্লাস r/2, তার মানে এটা দাঁড়িয়ে গেল 3r/2 একক। এবারে বলছি বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে। একটু মুছে ফেলি, তারপরে এদিকটা জায়গাটা একটু লাগবে আমাদের। তাহলে দেখো, অতএব আগের বক্রতলের ক্ষেত্রফল কত ছিল, যখন ব্যাসার্ধ r, তখন হচ্ছে 4πr² বর্গ একক। আর এখন মানে যখন 50% বাড়ানো হলো, তখন বক্রতলের কত ক্ষেত্রফল কত হবে, 4π, আর r এর মানটা হচ্ছে 3r/2, তার হোল স্কয়ার, তাহলে 4π ইন্টু এটা হচ্ছে 9r²/4, 4 কেটে গেল, তার মানে 9πr² বর্গ একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল, বক্রতলের ক্ষেত্রফল বাড়ে বা বৃদ্ধি পায়, 9πr² থেকে 4πr² বাদ বা বিয়োগ দিলাম, তার মানে 5πr² বর্গ একক। তাহলে শতকরা বক্রতলের ক্ষেত্রফল বাড়বে, শতকরা বক্রতলের ক্ষেত্রফল বাড়বে কত, যতটা বৃদ্ধি পেয়েছে সেটা লিখলাম প্রথম, 4πr² বৃদ্ধি পেয়েছে, আর অ্যাকচুয়ালি কত ছিল না 4 এটা ইন্টু 100, এটা কেটে দাও, তাহলে এটা কাটলে 25, তাহলে 25×5 125, তার মানে শতকরা বৃদ্ধি পেয়েছে 125%, 125 এটা বৃদ্ধি পেয়েছে, তার মানে তাহলে বৃদ্ধি পাচ্ছে যেটা, তাহলে 125%, 125% বৃদ্ধি পেয়েছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এই গেল আজকের মতো গোলকের যাবতীয় সমস্যা, গোলক কি, গোলকের সূত্রাবলী সম্বন্ধে আমরা আলোচনা করেছি, সঙ্গে সঙ্গে আমরা সূত্র অঙ্কগুলো, যে অনুশীলনে বিভিন্ন রকম অঙ্কগুলো হয় সেগুলোও সরল করেছি। আশা করি কোনো সমস্যা হবে না। তবে কোনো অঙ্ক বোঝার ক্ষেত্রে বা আরও যদি কোনো সমস্যার সমাধান চাও তোমরা, তাহলে আমার ইমেল অ্যাড্রেসে ওটা জানাতে পারো বা কমেন্ট করেও আমাকে জানাতে পারো।